মার্কেট আছে। যেমন ধরেন আমি বলি আপনাকে, কাউরান বাজারে আমরা যখন গেলাম, তারা কিন্তু অল্প কয়টা ইলিশ মাছ বা অল্প কয়টা মাছ মাংস মুরগি এগুলো সামনে রেখে তারা একটি বিশাল পরিমাণ কিন্তু আলাদাভাবে গুদামজাত করে রেখেছে। তারা এটা মানে একটা ক্রাইসিস তৈরি করছে যে এটা পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায় না। কিন্তু সংবাদ মাধ্যমে আমরা দেখছি যে 102 টন একটা জালেই ধরা পড়েছে, 102 টন ইলিশ। তাহলে 102 টন কোথায় চলে গেল? সেটা বাংলাদেশেই তো আছে, ভারতে তো আর হেঁটে চলে যায়নি, বা অন্য কোনো দেশেও এটা যায়নি। আপনারা এখনো জানেন যে 3000 টন রপ্তানি করার কথা, কিন্তু এখনো কিন্তু রপ্তানি হয়ে যায়নি, চলে যায়নি সেই চালানটা। তাহলে এই দামটা কেন বাড়ছে? আচ্ছা, আপনারা দেখেন, আমার মা গতকালকেও ডিম কিনেছে 1 ডজন। সে বলল যে এখনো ডিমের ডজন হচ্ছে 175 টাকা ডজন। কেন? বাংলাদেশের মুরগি কি ডিম পাড়া বন্ধ করে দিছে? বাংলাদেশে এত এত পোল্ট্রি ফার্ম, আমরা জানি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে অনেকেই লোন নিয়ে এবং অনেকেই ট্রেনিং নিয়ে খুব সুন্দর করে পোল্ট্রি ফার্ম তারা পরিচালনা করছে। আপনারা দেখেছেন ফেনীতে অনেকগুলো পোল্ট্রি ফার্মে মুরগি মারা গেছে বন্যায়। তাহলে সেটা না হয় একটা ক্ষতি, সেই ক্ষতির কারণে হয়তো বা একটু মুরগির দামটা বাড়তে পারে। কিন্তু প্রতিটা ক্ষেত্রে, যে ডিমের ক্ষেত্রে কেন মানে ডিমটা কেন মানে পাওয়া যাচ্ছে না? তারা যে বলছে যে পাওয়া যাচ্ছে না দেখে আমরা 175 টাকা ডজনে আমরা বিক্রি করছি। কেন? এই ডিমগুলো যাচ্ছে কোথায়? মুরগিগুলো যে ডিম পাচ্ছে ফার্মে, সেগুলো যাচ্ছে কোথায়? মৎস্য উপদেষ্টা প্রথমে ক্ষমতায় এসে বলেছিল এবার আর ইলিশ রপ্তানি বাংলাদেশের মানুষ পাবে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম ইলিশ রপ্তানির একটা অনুমতি দিয়েছে। এবং ইলিশ, যে ইলিশ 1.5 কেজি ইলিশ ভারতে বিক্রি হচ্ছে 14 থেকে 1600 টাকা, সেটা বাংলাদেশে বিক্রি হচ্ছে 2200 টাকা। আসলে এর কারণটা কি? ভাইয়া, এটা নিয়েই আমি আগের দিন দাঁড়িয়েছিলাম, বৃহস্পতিবারে আমি এখানে দাঁড়িয়েছিলাম। আপনারা যারা সেদিন নিউজ কভার করেছিলেন সবাই জানেন। তো আমি সেদিন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই প্রশ্নটাই রেখেছিলাম যে ভারতে ইলিশ আমাদের দেশের তুলনায় কম দামে বিক্রি হয়, কিন্তু আমাদের দেশে সেটার মূল্য বেশি। আবার ভারতে আমাদের দেশ থেকে যেই সিলিন্ডারটা যায় সেটা মাত্র 600-650 টাকায় সিলিন্ডারটা বিক্রি হয়, কিন্তু সেই সিলিন্ডারটাই আমাদের দেশে 1450 থেকে 1480 টাকায় কিনতে হয়। এই বৈষম্যটা কেন? এই যে দ্রব্যমূল্যে যে মাঝখান থেকে যে টাপ করে বেড়ে যাচ্ছে, এইটা কেন? এটার কারণটা কি? এইটার জবাবদিহিতা চেয়েই হচ্ছে আমি সেদিন দাঁড়িয়েছিলাম। আজকেও কিন্তু আমি সেই জবাবদিহিতাটাই চাইবো। এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার এইটা মানে চাওয়া যে তারা সাধারণ জনগণকে প্রশ্নের উত্তর দিবে, আর যদি তারা প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় তাহলে তারা এই জায়গাগুলো নিয়ে কাজ করবে, যাতে আমাদের মনে আর কখনো কোনো প্রশ্ন উদয় না হয়। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ সরকারের মতো ভারতের অনুগ্রহ পাওয়ার জন্য কি কম দামে ইলিশ রপ্তানি করছে? আচ্ছা, হ্যাঁ, এইটা আসলে কি বলে না যে আগের গরু যেদিকে যায় পাছের গরু দেখে দেখে সেদিকেই যায়। তা আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা সেরকমই। তারা মনে করেছে যে তারা মানে শেখ হাসিনা যেভাবে সম্পর্কটা বজায় রাখতেন আমরাও সেইভাবেই রাখি, কিন্তু তাদের একটা সিদ্ধান্ত মানে একটু ভালো মনে হয় যে তারা উপহার না দিয়ে, মানে ফ্রিতে না দিয়ে তারা হচ্ছে রপ্তানির চিন্তা করেছে। এখন আমি একটু বলি, আমি তো পরশুদিন বলে ফেলেছি ইলিশ নিয়ে, কিন্তু আজকে একটু বলি। পরশুদিন যখন আমার নিউজটি কভার হয়, সেই নিউজের নিচে একজন কমেন্ট করেছে, ভারতীয় একজন নাগরিক। আমি সেটার ফুটেজ আমার কাছে রেখে দিয়েছি, আমি স্ক্রিনশটটা রেখে দিয়েছি। তিনি আমাকে লিখেছেন, তোদের টাকা নাই পয়সা নাই, এর জন্য তোরা ভারতে ইলিশ বিক্রি করতেছিস। এই কথাটা তারা মানে আমাকে ওখানে ডিরেক্ট আমাকে মেনশন করে বললো, যেহেতু নিউজটা আমি সাক্ষাৎকার দিচ্ছিলাম। আমি সেখানে আস্তে করে লিখেছিলাম যে তোরা তো ফকির নিয়ে, এর জন্য তোরা আবার চিঠি দিয়ে চাইছিস আমাদের কাছে। আচ্ছা, তারপরে আমি গতকালকে আরেকটি নিউজ পেয়েছি যে আর বাংলা, আপনারা জানেন আর বাংলা ভারতের একটি সংবাদ মাধ্যম, সেখানে ওই সাংবাদিক ভাই বলছিলেন যে খাবো না ইলিশ, খাবো না, আমরা ইলিশ খাবো না। তাহলে এখন আবার ইলিশ লাগে কেন? এখন এই ইলিশ লাগছে কেন? আচ্ছা, তারপরে আবার বলছে কি ইলিশ না দিলে উল্টো করে ঝুলিয়ে পিটাবো। ঠিক আছে, তো এই যে দেখেন ভারতের যে এই ধরনের আচরণ, এরপরেও কি আমাদের সরকারের উচিত, মানে যেখানে বলছে যে তোদের টাকা নাই, মানে কি আমরা না খেয়ে আছি এর জন্য ইলিশ দিচ্ছি? আর ইলিশ যে দিচ্ছে সেটা তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সিদ্ধান্ত। আমি তো সেটার প্রতিবাদেই দাঁড়িয়েছিলাম যে আমরা চাই না এটা দিতে। আচ্ছা, এটা কতটা লজ্জাজনক চিন্তা করেন তো, যে ভারতীয় একজন নাগরিক বলে যে তোদের টাকার অভাব, সেজন্য তোরা আমাদের কাছে ইলিশ দিচ্ছিস, সেই কথা বলিস না কেন? তারপরেও আমি মানে প্রশ্ন করতে চাই উপদেষ্টা ফরিদার কাছে যে তিনি কি এরপরেও ভারতে ইলিশ দিবেন?
আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বললেন যে ব্যবসায়ীদের ভিতরে সালমানের রহমানকে গ্রেফতার করা হচ্ছে, কিন্তু বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে এখনো গ্রেফতার করা হয়নি। কেন করা হয়নি? তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার বসুন্ধরা গ্রুপের কাছ থেকে এক্সট্রা কোনো সুবিধা নিচ্ছে নাকি? না, এটা সুবিধা নেওয়ার না। আমি বসুন্ধরা গ্রুপের মালিককে খুব কাছ থেকে চিনি। কারণ হচ্ছে আমি এখানে একটু বলি যে আমি হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ডের এক্স এমপ্লয়ি। তো আমার যিনি মালিক ছিলেন দিলীপ কুমার আগরওয়ালা, যাকে অ্যারেস্ট করা হয়েছে আপনারা জানেন, তো তিনি কিন্তু এফবিসিসিআই এর আগে হচ্ছে দায়িত্বে ছিলেন। তো তিনি দায়িত্বটা যখন আনভিরকে দিয়ে দেন, সোমান সাহেবের ছেলে আনভিরকে যখন দিয়ে দেন, তারপরে সে সাথে সাথে এক সপ্তাহের ভিতরে আমার মালিকের সাথে সে পোল্টিবাজমূলক আচরণ শুরু করে এবং আমার মালিককে ব্যবসায়িকভাবে বিভিন্নভাবে হচ্ছে হেনস্থা করার চেষ্টা করে, যেটা আপনারা ধারাবাহিকভাবে এখনো দেখেছেন। এই যে ডায়মন্ডকে কাজ বলা, আমি নিজে ওখানে ডিস্ট্রিবিউশনে কাজে ছিলাম, আমি জানি যে ওখানে কোনো কাজ যায়নি। আর একটা কাচের টুকরাকে কখনো 54 কাঠ দিয়ে ঝকঝকে করে তার দুটি বের করে বিক্রি করা যায় না। এটা একমাত্র ডায়মন্ডকেই কেটে সেটা করা যায়। হ্যাঁ, ঠিক আছে, আমার মালিকের অন্য দিক থেকে অনেক সমস্যা আছে। আমার মালিক হচ্ছে সে কর্মী শোষণ করত, সে কর্মীদেরকে ঠকাতো। আমি ঠকেছি, সেখান থেকে আমি চাকরি ছেড়ে আমি চলে এসেছি। কিন্তু তার যে কোনো দোষ নেই সেটা আমি বলবো না, কিন্তু তার বদৌলতে তার ওখানে চাকরি করার কারণে বিভিন্ন সময়ে আনভিরের ব্যাপারে বা সোমান সাহেবের ব্যাপারে অনেক কিছু আমরা শুনেছি, অনেক গল্প বা কিছু ঘটনা শুনেছি। সেখান থেকে আমি বুঝেছি যে সুবিধা নেওয়ার জন্য নয়, বসুন্ধরা গ্রুপের মালিক রীতিমতো সরকারকে ভয় দেখায়, রীতিমতো জিম্মি করে রাখে সরকারকে। এত ক্ষমতা বসুন্ধরার মালিক কোথায় পায়? বসুন্ধরার মালিক এত ক্ষমতা কোথায় পায়? তাকে ইন্ধন দেয় কে? তাকে কি ভারতের কেউ ইন্ধন দিচ্ছে যে ঠিক আছে তুমি এখানে অরাজকতা করো, সরকারকে তুমি চাপ দিয়ে রাখো, আমরা তোমাদেরকে আমরা পেছনে আছি, তোমাদেরকে সাহায্য করব? এই আনভির সাহেব এবং হচ্ছে সোমান সাহেব, এদের এত ভাবে হয়ে যায়। এরা তো বাংলাদেশের নাম্বার 1 ভূমিদস্যু, আমরা সবাই জানি। তাদের থেকে বড় ভূমিদস্যু কেউ নাই। এবং যমুনা গ্রুপের মালিকের সাথেও তাদের একটা বিরোধ ছিল, আপনারা জানেন। তারা মোটামুটি সরকারকে জিম্মি করে রাখে। সরকার যে বাধ্য হয়ে মানে খুব সুবিধা নেওয়ার জন্য এরকম করে তা কিন্তু না। তা আমি বলবো যে সরকার এখনো যদি সেই অন্তর্বর্তীকালীন সরকারও যদি ভয় পেয়ে থাকে যে আমি বসুন্ধরা গ্রুপের মালিককে কিছুই করতে পারবো না, তাহলে আপনাদের দায়িত্বে থাকার দরকার নাই। আপনারা দায়িত্বটা, যার ক্ষমতা আছে, যে জোর গলায় বসুন্ধরার মালিককে, ওবায়দুল কাদেরকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, তারপর ছাত্রলীগের সাদ্দামকে, এদেরকে ধরে ধরে বিচার করতে পারবে, তাদের হাতে দায়িত্ব দিয়ে দেন। 15 বছর ধরে ডিজিএফআই এবং এনএসআই আমরা দেখেছি না, রাজনৈতিক দল যারা আছে, বিএনপি, জামাত সহ অন্যান্য বিরোধী দল, তাদের নেতাকর্মীদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনছে। তাহলে সেই ডিজিএফআই এনএসআই এখনো থাকা পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেফতার হওয়ার পরেও বাংলাদেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে। এটা কি ডিজিএফআই এনএসআই এখনো পর্যন্ত আওয়ামী লীগের যে কাজটা সেটা সাফ করছে, নাকি কোনো সরকারের নেতৃত্বে দেশের উন্নয়নের জন্য কাজ করছে?